আমরা যারা মাটির কাদা রেখে আস্তে আস্তে শহরে গিয়ে বিদেশে জীবন যাপন করছি, আমি মনে করি আমাদের মতো শিক্ষিত জন যদি এই মাটির দিকে নজর না দেয়, আমাদের মতো শিক্ষিত জন যদি তার আত্মীয় স্বজনের দিকে নজর না দেয়, আমাদের মতো শিক্ষিত জন যদি নিজের ঘাড়ে এই দায়িত্ব তুলে নিতে না চায়, তাহলে ভাটি বাংলার পরিবর্তন কোনো দিনেই করা সম্ভব হবে। এই সম্ভাবনার কাজটুকু করতে গেলে মাথার ঘাম পায়ে পড়বে। এটা করতে গেলে দিন আর দিন থাকবে না, রাত আর রাত থাকবে না। আচ্ছা বলেন, একটা রাস্তা শুধু বলেন, দিরাই থেকে টানাখালী বাজারে আসবেন, কি করে আসবেন? আজকে সাকিবপুর গ্রাম হয়ে কিছু হাইটে, কিছু মোটর সাইকেলে, কিছু দেখা, কিছু হাইটে আস্তে আস্তে এই পর্যন্ত আসে। এই রাস্তা যদি বানাইতে হয়, আমি আসছি আর দুজন ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করছি ফোনে ফোনে যে এরকম অবস্থা, দুজনকে মোবাইলে ভিডিও পাঠাইলাম, তিনজনকে ছবি পাঠাইলাম, পাঠায় বললাম বলেন তো এখানে সমাধান কি করে দিরাই থেকে টানাখালী আসা যাবে? আসতে আসতে দুজন ইঞ্জিনিয়ার সব দেখা যায় আমার মোবাইলে ছবি টবি পাঠাইছে। এই রাস্তা যদি বানাইতে হয়, দিরাই থেকে টানাখালী আসবেন, টানাখালী থেকে এই দিক হয়ে চণ্ডীগড় পর্যন্ত গিয়ে আপনি জগন্নাথপুরে যাবেন আর শান্তিগঞ্জে যাবেন। এই রাস্তা যদি বানাইতে হয়, আমার বিবেচনায় প্রায় 1000 কোটি টাকার বাজেটের প্রয়োজন হবে। তো এই 1000 কোটি টাকা আপনাকে কে দিবে? কোথা থেকে আনবেন? কে দিবে এই ভাটি অঞ্চলে? কাকে দিবে? কিভাবে আসবে? বক্তৃতা দিয়ে মাইক ফাটাই দিবেন, টাকা তো পাবেন না। মাইক একটা পায়ে এমন বক্তৃতা দিলেন যে সাউন্ড বক্স পর্যন্ত ফাইটে গেছে, টাকা আসবে? রাস্তা হবে? রাস্তা যদি বানাইতে হয়, তাহলে সর্বাগ্রে যে কাজ করতে হবে, শিক্ষিত জনের মাথা খাটাইতে হবে, জানতে হবে, পরিশ্রম করতে হবে, টেবিলে বসতে হবে, প্ল্যান করতে হবে, টাকা জোগাড় করতে হবে। টাকা সরকারের কাছে না পাইলে অন্য সোর্স থেকে টাকা আদায় করতে হবে। সরকার দিতে না চাইলে সরকারকে টাকা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করতে হবে। এই ধরনের নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, শুধু বক্তৃতার নেতৃত্ব প্রতিষ্ঠা করি, কোনো দিনেই রাস্তাঘাটের সন্ধান পাওয়া যাবে না। আরে ভাই, এটা তো কাজ, কাজ তো সবাই পারবে না, কাজ করা তো কঠিন। জগতের সবচেয়ে সোজা কাজ হলো পাকা বন্দুকের গুলি মারা। আমি তো দেখেছি ছোটবেলা, আমার খুব শখ ছিল পাখি শিকার করতাম। বন্দুকের গুলি আছে না, বন্দুক নিয়ে হাওড়ে গেছে পাখি মারতে। পাখির সন্ধান যদি পাইতে হয় তাহলে তো কষ্ট করতে হয়। কান্দার মধ্যে দাঁড়াইয়া উপর দিয়ে পাখি উড়ে যেতেছে, ওই উড়া থেকে মারার জন্য গুলি একটা মারি দিছে পটাশ করে, পাখিটা একটাও পড়ে নাই। আর যে লোক পাখি মারতে চায় তাকে তো কষ্ট করতে হবে, শেষ সাথে ঘুম থেকে উঠতে হবে, ভোর হওয়ার আগে হাওড়ে যাইতে হবে, পাখি কোন জায়গায় আছে খুঁজে বাইর করতে হবে, ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে পানিতে নামতে হবে, আস্তে আস্তে বালিয়াস খুঁজে বাইর করতে হবে। ভালো শিকারী না হলে গুলি মারবে, পাখি কিন্তু মরবে না। তো ফাঁকা গুলি মারলে তো কাজ হবে না, ফাঁকা গুলির বিষয় না তো। সত্যিকার অর্থে এই সংসদ সদস্য হয়ে যদি বাংলাদেশের এই ভাটি অঞ্চলের পরিবর্তনের সূচনা করতে হয়, রাস্তাগুলোকে সম্পর্কিত করতে হয়, একটা রাস্তাকে আরেকটা রাস্তার সঙ্গে জোড়া দিতে হয়, ইউনিয়নগুলো একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যাওয়ার ব্যবস্থা নাই, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার ব্যবস্থা নাই, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ব্যবস্থা নাই, এগুলো যদি মাকড়সাল জালের মতো রাস্তাঘাট তৈরি করতে হয়, যে হাজার হাজার কোটি টাকার বাজেট লাগবে, সামর্থ্যবান নেতৃত্ব ছাড়া এই 1000 কোটি টাকার বাজেট কারো পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এই সামর্থ্য কোথা থেকে আসবে? সরকারকে বলবেন টাকা দিতে, তো সরকার টানাখালী বাজারে 500 কোটি টাকা কেন দিবে? টানাখালী বাজার থেকে সরকার কি 200 কোটি টাকা আয় করতে পারবে? তা 500 কোটি টাকা কেন খরচ করবে? কে বুঝাবে সরকারকে? কে সরকারকে শর্ট টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান কে দিবে? কে বুঝায় সরকারকে বলবে যে বসেন, এখানে বসে আলোচনা করেন? ভাটি বাংলার ল্যান্ডস্কেপের মধ্যে যদি পরিবর্তন আনতে হয়, সরকারকে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সরকার হাজার হাজার কোটি টাকা এই হাওর অঞ্চলে বরাদ্দ দিতে চাইবে না।
হাওর অঞ্চলে বরাদ্দ যদি আনতে হয় তাহলে সিস্টেমের বাইরে চিন্তা করার মতো লোক খুঁজে বের করতে হবে। এটা বিজ্ঞানের ব্যাপার। আপনারা ধরেন এখান থেকে গেলাম সাদিরপুর, সাদিরপুর থেকে কিছু দূর অগ্রসর হয়ে গেলাম বদলপুর, বদলপুর থেকে পশ্চিম দিকে যাব, আর খালি আস্তে আস্তে হাওর বাড়তে থাকবে, হাওর বাড়তে থাকবে। ধরেন কোনো কারণে গেলাম ভাটিপাড়া, ভাটিপাড়া থেকে যাব রফিনগর, রফিনগর থেকে কোথায় যাব? আটগাঁও। এই রফিনগর থেকে আমরা আটগাঁওয়ে যাব। আটগাঁও কি করে যাব? রফিনগর থেকে আটগাঁওয়ের যে রাস্তাটা হবে, ওই রাস্তাটা কি করে হবে? মাঝখানে তো শুধু পানি, মাঝখানে শুধু হলো বিল বাদল, আর মাঝখানে শুধু হলো হাওর আর হাওর আর হাওর, কান্দা ছাড়া আর কিছু নাই। এই রাস্তা যদি আমি আপনি বানাইতে চাই তাহলে এই রাস্তা কিভাবে হবে? এই রাস্তা কি মাটি ভরাট করে আবুরা রাস্তা বানাবো, উড়াল সেতু বানাবো, নাকি সাবমার্সিভ রাস্তা বানাবো যে 6 মাস পানির নিচে থাকবে, 6 মাস পানির উপরে থাকবে? এই কাজ যদি করতে হয় তাহলে বিজ্ঞানীদের নিয়ে এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কোনটার চাইতে বেশি হয় এই ব্যবস্থা খুঁজে বাইর করতে হবে। কোন ভাবে করলে পরে কম টাকায় বেশি পরিমাণ মানুষ সুবিধা পেতে পারে, এই চিন্তা ভাবনা করার মতো লোক খুঁজে বাইর করতে হবে। এখানে বিদেশি লোক আসতে হবে, অ্যাসেসমেন্ট হবে, ইঞ্জিনিয়াররা মাপবে। যদি দেখা যায় মাটি দিয়ে রাস্তা বানাইতে বেশি পয়সা খরচ হয়, যদি দেখা যায় আবুরা মাটি দিয়ে রাস্তা বানাইতে অসম্ভব প্রায়, কারণ যাবে হলে হাওরের মাঝখান দিয়া, এটা যদি করতে অসুবিধা হয় তাহলে বিকল্প রাস্তা হিসেবে আমাদেরকে ভাটি অঞ্চলের হাওর ঠিক রেখে, রাস্তাঘাট ঠিক রেখে, জমিন ঠিক রেখে, বিল বাদল ঠিক রেখে এই ভাটি অঞ্চলে আমাদেরকে উড়াল সেতুর ব্যবস্থা করতে হবে। এখন এই যে কোনটার চেয়ে ভালো, এটা কে বলবে? এটা তো রাজনৈতিক নেতারা গলা ফাটাইলে কাজ হবে না। এইটার জন্য দরকার শিক্ষিত জন। আমি এক বুয়েটের শিক্ষককে এখানে আনছিলাম, আপনাদের কাউকে না বলেই আমি এগুলো করেছি বিগত 1.5 বছর। এক বুয়েটের শিক্ষককে আমি নিয়ে এসে এই ভাটি অঞ্চলে অ্যাসেস করতে দিয়েছিলাম, আপনি আমাদেরকে বিকল্প রাস্তা দেখান। মাটি ভরাট করে তো আটগাঁও থেকে সামারসর পর্যন্ত আনা সম্ভব না। তিনি আমাকে বললেন বিকল্প ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? বিকল্প ব্যবস্থার কথা যখন তিনি আমাকে বললেন তখন আমি প্রথম বিশ্বাস করিনি। বলছে আমি বুয়েটের শিক্ষক, আমি পৃথিবীর প্রায় 13টা দেশে এই সমস্ত প্রজেক্ট বাস্তবায়ন করেছি, কিভাবে হাওর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হয় এইটার জন্য আমি কাজ করেছি, আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি। তো আমি ওনাকে নিয়ে বসলাম, ঢাকায় অনেকবার বসলাম, জানার চেষ্টা করলাম কিভাবে হবে, কত টাকার দরকার, কোন রাস্তাটা কোন দিকে গেলে পরে অল্প টাকায় বেশি মানুষ ব্যবস্থা পাইতে পারবে। তিনি আমাদেরকে সাজেশন দিয়েছেন, যদি ভাটি অঞ্চলের রফিনগর থেকে শুরু করে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাস, বাজারকান্দি, আর এদিকে আসে হলো ভাটিপাড়ার পরের দিক থেকে রফিনগরের যে গ্রামটি আছে আলীপুর থেকে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে এসে কুড়ি, জগন্নাথপুর, বলনপুর হয়ে মাঝখানে একটা বাজার আছে নওগাঁ বাজার। এই নওগাঁ বাজার হয়ে যদি আপনি আসতে চান ভাটিপাড়া পর্যন্ত, তাহলে উনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাটা হলো আমরা মাটি ভরাট না করে হাওরকে ঠিক রেখে উপর দিয়ে এমন করে যদি সেতু বানাইতে পারি যে সেতুটা বর্ষা এবং একই সাথে শুকনার সিজনে থাকবে। কিন্তু এই দেখিয়েছেন তিনি হিসাব করে মাটি ভরাট করে যে রাস্তা বানাইতে হয় তাতে যে খরচ হয় তার চাইতে 3 ভাগের 2 ভাগ খরচে উড়াল সেতু নির্মাণ করা যায়। তো মাথা কাটাইতে হবে। নেতাকে আমি গতকালকে একটা বক্তব্য দিয়েছিলাম, নেতা কাকে বলে? নেতা হলো সেই জন যিনি সমস্যার সঠিক সমাধান খুঁজে বাইর করতে পারেন। সমস্যা কি হয়েছে? ভাটি অঞ্চলে রাস্তা নাই, এবার রাস্তা বাইর করেন। কি হলে পরে রাস্তা হবে? কি হলে পরে বর্ষার সিজনে মানুষ যেতে পারবে? কি হলে পরে শুকনার সিজনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে? এই যে একটা ক্রিটিক্যাল প্রবলেম, এই যে একটা জটিল প্রবলেম, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের প্রবলেম, শুধু দিরাইশালার এক অংশে না, জামালগঞ্জে এরকম প্রবলেম, মধ্যনগরে এরকম প্রবলেম, এই ভাটি অঞ্চলের এই থানাগুলোতে আছে, ওইদিকে ইটনা, মিটামন, এই মাঝখানের প্রায় 13-14টা থানা আছে এবং খালিয়াজুড়িতে আছে, মদনে আছে।
এই প্রবলেমগুলো যদি সলভ করতে হয় জাতীয়ভাবে, জাতীয় কমিশন গঠন করে সরকারের সঙ্গে বসে ভাটি অঞ্চলকে জোড়া দেওয়ার জন্য নতুন বুদ্ধি খাটিয়ে জ্ঞানী লোকদেরকে এনে, ইঞ্জিনিয়ারদেরকে এনে নতুন নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবেই আমি মনে করি এইটা হবে ভাটি অঞ্চলের মানুষের জন্য সবচাইতে বড় উপকারের নাম। মহিলারা যেতে পারে না তো আমি অবাক হয়ে যাই, আর বাড়ি বাড়িতে ঘুরলে আমার খুব খারাপ লাগে একটা কথা ভেবে। একেবারে একটা প্রতিবন্ধী বাচ্চা, এই গল্প অনেকবার বলেছি, রফিনগর গেলাম ওই দিন, গিয়া দেখি একটা প্রতিবন্ধী বাচ্চাকে একটা মা পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঘরের বাঁশের পালার সঙ্গে বেঁধে রাখছে। তা আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি এরকম বেঁধে রাখলেন কেন? কয় যন্ত্রণায় আর বাঁচি না। কি করে? পায়ের এই দড়িটা খুলে দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে রফিনগরের বাড়িগুলো তো উপরে, সে শেষরায় নিচে নেমে যায়, কইরা অন্য দিকে চলে যায়। বুঝে না তো, সে প্রতিবন্ধী, তার বুদ্ধি নাই। টাইট করে পায়ের সঙ্গে এমন করে বেঁধে রেখেছে যে পাটা মনে হচ্ছে এই রশিটার কারণে কিছুক্ষণের মধ্যে কেটে যাবে, ভিতরে ঢুকে যাবে, টাইট করে বেঁধে রেখেছে। আমি যখন মহিলাকে বললাম যে আপনি ছেড়ে দেন, খুলে দেন, দেখি সে কি করে। কয় না, আপনি তো আমার খুলে দেওয়ার কথা বলে চলে যাবেন, পরে আমি বাচ্চা সামলাবো কি করে। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কষ্ট হয়? বলছে আমার খুব কষ্ট হয়, আমার 4টা সন্তান, তার মধ্যে 2 জন প্রতিবন্ধী আর 2 জন স্বাভাবিক। আমি মা ঘর সামলাবো, সংসার সামলাবো, বাচ্চা পালবো, নাকি প্রতিবন্ধীর পিছনে সময় দিব? আমাকে জড়ায় ধরে কাঁদতেছে মহিলাটা, বলে আমাদেরকে একটা হুইল চেয়ার ব্যবস্থা করে দেন। কিসের হুইল চেয়ার? কয় টাকার হুইল চেয়ার? এই কথা শুনলে কোন ভদ্রলোকের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে থাকে। 2টা প্রতিবন্ধী বাচ্চাকে একটা নারী কিভাবে সামলায়? কখন খাওয়াবে তাকে? কখন বাথরুমে নিয়ে যাবে? কখন তার মুখে খাবার তুলে দিবে? এই রকম লোকের সংখ্যা আমাদের দিরাইশালায় 9,500 আছে। আমি জানি না আমরা কেউ চিন্তা করেছি কিনা তাদের ব্যাপারে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে যাই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে দিরাইয়ে সবচাইতে নান্দনিক পরিবেশে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে প্রতিবন্ধী বাচ্চাদেরকে লালন পালনের ব্যবস্থা থাকবে। আমি আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা ঘৃণা করি, আমরা নাম দিয়েছি হিজড়া, 3য় লিঙ্গ। দিরাই বাজারে রিক্সা দিয়ে যাচ্ছি, 3-4 জনে সে জড়াইয়ে ধরছে, স্যার স্যার কথা শুনে যান। রিক্সা থামাইলাম, একজনকে জিজ্ঞাসা করলাম কি বলবেন? বলছে আমাদের দুঃখের কথা বলবো। তো বাজারের মধ্যে কি আপনাদের দুঃখের কথা শোনা যাবে? আমার বাসায় আসেন। 3টার সময় ডাকলাম, গিয়া দেখি 7-8 জন আসছে। 2 ঘন্টা ধরে আলাপ করলো। জীবনে কোনোদিন ওনাদের সঙ্গে এইভাবে আলাপ করি নাই। সবাই তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, সবাই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। রাস্তায় দেখা হলে দূর দূর করে পশুর মতে তাড়াই দেই। কিন্তু 2 ঘন্টা তাদের জীবনের কাহিনী শুনলাম। একজন এসে বলল, আমার বয়স যখন 12 বছর, তখন আমি বুঝতে পারলাম যে আমার শরীরের ভিতরে পরিবর্তন হয়ে গেছে, আমি এদিকেও না, আমি ওইদিকেও না। তখন পরিবারের সদস্যের কাছে প্রকাশ পেয়ে গেল। পরিবারের সদস্যরা আমাকে আর বাড়িতে রাখতে রাজি না, কারণ তাতে তাদের অসম্মান হয়। বাবা এবং মা আগে আমার সঙ্গে যেভাবে কথা বলতো, আমার শরীরের অঙ্গভঙ্গি যখন প্রকাশ হয়ে গেছে, আমার সঙ্গে আর এভাবে কথা বলে না। আমি লুকিয়ে লুকিয়ে সাহায্য করতাম মাকে, কিন্তু মা তুচ্ছ তাচ্ছিল্য করতো সমাজের সামাজিকতার কারণে। একদিন আমি সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। হঠাৎ করে একদিন বিকালবেলা একটা গাড়ি, একটা বুস্কা যা ছিল, এটা নিয়ে পালিয়ে গেছি। পালিয়ে গিয়ে খুঁজে খুঁজে বাইর করছি যে আমাদের মধ্যে একজন গুরুমা আছে, তার সন্ধান খুঁজে বাইর করছি, তার কাছে গেছি। গিয়া কোন রকম নিজের পরিচয় প্রকাশ করছি যে আমি তো এরকম, আমি তো ডাইনেও যাইতে পারি না, আমি বামেও যাইতে পারি না। তারপরে গুরুমা আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি খাবার খান কি করে, আয় কি? বলছে একটা বাড়িতে ভাড়া থাকি দিরাই, 2,000 টাকা ভাড়া দিতে হয়।
আর সারাদিন আপনাদের মতো মানুষকে রাস্তাঘাটে পেয়ে কারো কাছ থেকে 10 টাকা, কারো কাছ থেকে 20 টাকা, কোন বিবাহিত বাড়িতে গিয়ে জোর করে ধরলে 1000 টাকা, কোন বিদেশিকে পাই সে দেয় 500 টাকা, কোন জায়গায় নতুন বাচ্চার জন্ম হয়েছে, এখানে সবাইকে আমরা আক্রমণ করি, ভয় দেখাই, তারা আমাদেরকে কিছু দেয়। আসলে আমরা ভয় দেখাইতে চাই না, ওই কয়টা টাকার জন্য জবরদস্তি করি। এই রকম লোকের সংখ্যা দিরাইয়ে সাল্লায় মিলে আছে প্রায় 250। কিন্তু আমরা কখনো তাদেরকে দরদ দিয়ে দেখি নাই, কখনো ভাবি নাই যে এটাও একটা মানুষ। এই মানুষটাকে আমরা কখনো হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে একবারও প্রকাশ করতে দেখি নাই যে তুমি কি করে খাও, কি করে চলো, সারা দিনে তোমার যে খাবার লাগে এই খাবারের টাকা তুমি কোথা থেকে পাও। যদি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, এই ভাটি অঞ্চলের মানুষকে রাজনীতি যদি সত্যিকার অর্থে শিক্ষা দিতে হয়, তাহলে এই সমস্ত অবহেলিত মানুষকে আমরা যদি সুবিধা করে দিতে পারি, আমার ধারণা সারা বাংলাদেশে দিরাই সাল্লায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে। এই নতুন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কোনো গালাগালি থাকবে না, কোনো বকাবকি থাকবে না, কোনো দোষারোপ থাকবে না, কোনো বেইজ্জতি থাকবে না। থাকবে শুধু আনন্দ, উল্লাস, সম্মান, ইজ্জত, সিকিউরিটি, নিরাপত্তা। আর নতুন ধরনের রাজনীতিতে সততা এবং ন্যায়পরায়ণতাই হবে আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই জায়গায় আমি অনেক দূরে চলে যেতে হবে, আবার এক্ষুনি আমি মর্দাপুর বাজারে যাব, কিন্তু একটা ছোট্ট আহ্বান জানিয়ে চলে যাই। আমি আপনাদের অনেকের চেয়ে বয়সের ছোট, আমার বয়স বেশি না, আমি 1981 সালে জন্ম হয়েছে আমার। এই বিবেচনায় আমি যাদের চেহারা দেখছি অনেকেই আমার চেয়ে সিনিয়র হবেন। আমি আপনাদের কারো কারো সন্তানের মতো হব। আমার ডানে বামে যারা বসে রয়েছেন তারা অনেকেই আমার বাবার বয়সের মতো হবেন। আমি তাদেরকে রেসপেক্ট করি, আমি তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি। আমি মনে করি এই দিরাই সাল্লায় বয়সের কারণে কোনো ব্যক্তিকে আমরা কোনোদিনই অপমান এবং অন্যায়ের দৃষ্টিতে দেখা উচিত নয়। যারা আমাদের চেয়ে বয়সে কম আছে তাদেরকে আমাদের আদর, সোহাগ, ভালোবাসার দৃষ্টিতে দেখা উচিত। রাজনীতিতে যদি একটা গুণগত পরিবর্তন আনতে হয়, সত্যিকার অর্থে আমরা যারা আছি, আমরা যদি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এনে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল পথ সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে নতুন ধরনের সৃষ্টিশীলতা দেখাইতে পারি, আমার বিবেচনায় সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে দিরাই সাল্লাকে সারা বাংলাদেশের মানুষ একটা মডেল সংসদীয় আসন হিসেবে নিতে পারে। আপনারা এটা প্রতিষ্ঠা করার জন্য আমাকে একটু সাহায্য করেন দয়া করে। I love the people. I love people. Basically, I have a deep feeling for the people. People irrespective of race, sex, color, and religion. I love people from the deepest core of my heart. I want to see the people are doing good things. আমি দেখতে চাই মানুষ ভালো কিছু করছে। আমি দেখতে চাই আমার মা যেমন করে একটা চিকিৎসা সেবা পাচ্ছে, একইভাবে এই শ্রীনারায়ণপুর, এই হলিমপুর, এইদিকে আছে শান্তিপুর, ওইদিকে গেলে আছে হলো দীপপুর, গোবিন্দপুর, তারপরে চলে গেছি আমরা অন্য ইউনিয়নে, জগদল ইউনিয়নে, নবদ্বীপুর। এই গ্রামের মানুষগুলো, আমার মা দেশে বিদেশে বসবাস করে যে চিকিৎসা সেবা পায়, আমি চাই এই নবদ্বীপুরের গ্রামেরও একজন অবহেলিত নারী একই ধরনের চিকিৎসা সেবা পাক। আমি চাই এই সাকিবপুর গ্রামে হেঁটে আসলাম, একটা গ্রাম দিয়ে হেঁটে এসেছি যে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা বলতে কিছু নাই। আমরা ভদ্রলোক হয়েছি, শিক্ষা দীক্ষা শিখেছি, দেশের বাইরে লেখাপড়া করেছি, পৃথিবীর উন্নত জীবন ব্যবস্থা দেখেছি। পৃথিবীর উন্নত জীবন ব্যবস্থাগুলোতে আমাদের জনশক্তিরা যেভাবে থাকে, তারা যেভাবে দেখে, আমরা চাই বাংলাদেশের মধ্যে দিরাই সাল্লার গ্রামগুলো এক একটা এরকম মডেল গ্রামে পরিণত হোক। এই মডেল গ্রামে যদি পরিণত করতে হয় তাহলে আমাকে একটু সাহায্য করুন। এই সাহায্যটা কোনো রাজনীতির কারণে না, এই সাহায্যটা করবেন ভালোবেসে, এই সাহায্যটা করবেন অন্তরের ভিতর থেকে, এই সাহায্যটা করবেন ভিতর থেকে হৃদয় নিংড়ানো ভাবে ভালোবেসে, কোন রাজনৈতিক নেতা হিসেবে নয়, আপনাদের একজন ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, এলাকার মানুষ হিসেবে আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক গড়ে তুলতে হবে। এই পবিত্র সম্পর্ক আস্থা, এই পবিত্র সম্পর্ক বিশ্বাসের, এই পবিত্র সম্পর্ক নতুন কিছু করার,
এই পবিত্র সম্পর্ক মানুষের জীবনকে নতুন করে সাজানোর, এই পবিত্র সম্পর্ক ভাটি অঞ্চলের মানুষের মধ্যে জীবন মানের পরিবর্তন করার। আর তা যদি আমরা করে দিয়ে যেতে পারি, আমার ধারণা আমরা সকলেই পৃথিবী ছেড়ে চলে যাব। কেউই পৃথিবীর এই সুন্দর লীলাভূমিতে থাকবো না। যে আমরা হিন্দু আছি তারা শ্মশান ঘাটে চলে যাব, যারা আমরা মুসলমান আছি তারা কবরস্থানে চলে যাব। কিন্তু আমরা এই কাজ যদি করে যেতে পারি, শত বছর ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যক্তিগতভাবে আমার পাওয়ার কিছু নাই, আমার কৈফত দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। ব্যক্তিগতভাবে আমার প্রাপ্তির কিছু নাই, আমার এখানে টাকা পয়সার কিচ্ছুর দরকার নাই। আই ডু নট নিড এ সিঙ্গেল পেনি। আমার এক পয়সারও কোনো প্রয়োজন নেই। আই ডু নট নিড এ সিঙ্গেল কার। একটা গাড়িরও আমার কোনো প্রয়োজন নেই। আই ডু নট নিড এ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। আমার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। আমার একটা বিল বাদলের প্রয়োজন নাই। আমার কোনো বাজারের একটা ভিটার মালিক হওয়ার প্রয়োজন নাই। আমার একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা হলো এই 5 লক্ষ মানুষ মিলেমিশে বসবাস করে নতুন জীবন ব্যবস্থা যদি তৈরি করতে পারি, এটাই আমাদের মৃত্যুর পরের জীবনের জন্য সবচাইতে বড় সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এইটা আমরা প্রতিষ্ঠা করে যেতে পারলে এর চাইতে আনন্দের, শান্তি আর সন্তুষ্টির জীবনে আর কিছু থাকতে পারে না। আমি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলাম। আমি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সংবেদনশীল মামলাগুলোর সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি দেশের বাইরের এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নাই যেখানে সরকার আমাকে নানান সময়ে নিমন্ত্রণ জানায় না, আমন্ত্রণ জানায় না। কিন্তু বিগত সময়গুলোতে 1-1.5 বছরে, আজকেও এখানে যখন দাঁড়িয়ে আছি, সকালবেলা না হয় 10টা ফোন পেয়েছি। ইউএনডিপি বলে আমাদের কাছে আসেন, ওই ইউনাইটেড নেশনস বলে আমাদের কাছে আসেন, জাতিসংঘের লোকেরা বলে আমার কাছে একটু অ্যাপয়েন্টমেন্ট দরকার। প্রতিজনকে না করে দিয়ে বলি যে আমার টিকিট, ভিসা আর এখন ইংল্যান্ডে, আমেরিকায় নাই। আমার টিকিট এবং ভিসা ঘুরে শেষ পর্যন্ত দিরাই সাল্লার গ্রামে গ্রামে চলে গেছে। এই জায়গায় এই টিকিট ভিসা আমি আপনাদের দিকে রুজু করে দিলাম, কিন্তু আপনারা আমার বিবেচনায় আমাকে যদি সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিতে দেখেন, তাহলে আমার জন্য খুব শরম হবে, আমার জন্য খুব লজ্জার হবে, আমার জন্য আত্মবেদনার কারণ হবে। কিন্তু আপনারা যদি আমাকে আপনাদের একজন পরিবারের সদস্য হিসেবে দেখেন, আপনারা যদি আমাকে আপনাদের গ্রামের একজন সন্তান হিসেবে দেখেন, আমাকে যদি আপনারা আপনাদের সমাজের একজন শিক্ষিত, অশিক্ষিত যাই বলেন, আদরের দৃষ্টিতে দেখেন, আমার দৃষ্টান্ত হবে এটাই হবে আমি মনে করি জীবনের সবচাইতে বড় সাকসেস। আর সবচাইতে বড় ফেইলিওর হবে যদি আমাকে রাজনৈতিক বিবেচনায় করেন, তাহলে আমাকে আপনারা চিনতে পারবেন না। যদি কোনো কারণে দলীয় বিভাজনে আমাকে ফেলান আর দলগত বিভাজনের কারণে আমার দিকে আপনারা ভাগাভাগির রাজনীতির দৃষ্টিভঙ্গি আমাকে দেখাতে চান, আমার বিশ্বাস, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই ভাগাভাগির রাজনীতিতে যদি আমাকে বিশ্লেষণ করতে চান, কোন দলের, কোন মতের, কোন পথের, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, এইভাবে যদি আমাকে বিচার করেন, এটি আমাকে চিনতে বড় ধরনের ভুল হবে। আর আমাকে যদি চিনতে চান, তাহলে একটা বিবেচনায় চিনতে পারবেন, আমার কাছে দল, বল, বাড়ি, ঘর, উঁচু নিচু, ধনী গরিব, হিন্দু মুসলমান, এই বিভাজন করলে আমাকে চিনতে পারবেন না। কিন্তু এই বিভাজনের বাইরে উঠে দিরাইশাল্লার মানুষকে যদি একত্রিত করে দেখেন, দিরাইশাল্লার মানুষকে যদি রাজনৈতিক বিভাজন এবং হানাহানির বাইরে উঠে এক জায়গায় দাঁড়িয়ে একটি বাক্যে দেখেন, তাহলে দেখবেন ওই একতাবদ্ধ দিরাইশাল্লায় আমি আপনাদের পাশে শেষ পর্যন্ত আমার স্বর্ণালী সময়টুকু আপনাদের কল্যাণে কাজে আসতে চাই। এই কাজে আসার জন্য সুযোগ তৈরি করেন। এই সুযোগ আমি একা পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা ব্যক্তিগতভাবে যা সম্ভব তা আমি করে যাব। এটা কেউ আমার কাছে আসুক আর কেউ বা নাই আসুক, কিন্তু সামষ্টিকভাবে বড় কাজ চাইলে আমি করতে পারবো না। যে 4-5টি কাজ আমি করে দিয়ে দিতে চাই, এগুলো বলেই আমি চলে যাব। কোনো ব্যক্তিকে গালিগালাজ করা, কোন রাজনৈতিক দলকে গালিগালাজ করা আমার দৃষ্টিতে আমার জন্যই শরমের। আমি এগুলো পছন্দ করি না। আই ডু নট লাইক ইট, আই ডু নট লাভ ইট, আই ডু নট লাইক টু ব্লেম এনিবডি। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে, কোনো সিনিয়র লোককে, কোনো জুনিয়র লোককে, কোনো ফ্রেন্ডকে, কোনো বন্ধুকে গালিগালাজ করাটাকে আমি খুবই নিম্নমানের মানসিকতা মনে করি। আই শুড নট ডু দিস।
সো হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি তাহলে কেন আসলাম এখানে? যে কয়টা কাজ, এই কয়টা কাজের লিস্ট বলি চলে যাব আমি। 1 নম্বর কাজ, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ভাটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা একটা যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে চাই। 2 নম্বর কাজ, স্বাস্থ্য। এই স্বাস্থ্যের সিস্টেমটাকে পরিবর্তন করে বাজারে বাজারে, টানাখালী বাজার থেকে শুরু করে সাতপাড়া বাজার পর্যন্ত, ওইদিকে আছে বোয়ালিয়া বাজার থেকে শুরু করে রফিনগরের বাংলা বাজার পর্যন্ত, আর এইদিকে আছে শরীফপুরের এই পয়েন্ট থেকে শুরু করে গ্রাম সাল্লা একটা ছোট্ট বাজার আছে এই পর্যন্ত, আর ওই মাথায় আসে সাউদেশ্রী। সাউদেশ্রীতে কোনো বাজার নাই। এইদিকে আসলে শ্বাসখাইতে একটা বাজার আছে, আর একটা বাজার আছে মার্কুলির, এখানে বান্দের বাজার বলে। এই বাজারগুলোতে আপনারা যদি আমাকে সাহায্য করেন, এই বাজারগুলোতে আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেন গ্রামের মানুষ সিলেটে না গিয়ে, দিরাইতে না গিয়ে, বাড়ির পাশেই প্রাথমিক স্বাস্থ্য সেবার পরিপূর্ণ সেবা পেতে পারে। 3 নম্বর কাজ, বেকার। হাজার হাজার নারী পুরুষ বেকার, এদের কোনো চাকরি নাই। বছরে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস লুড্ডু খেলা আর খোঁচাখুচি করা ছাড়া আর কোনো কাজ নাই। এই সন্তানদের হাতে যদি আমরা কাজ ফেলে দিতে চাই, তাহলে আমার বিবেচনায় টানাখালী পার হয়ে ওই পাশে গেলে সাদিরপুর বাজার থেকে শুরু করে দিরাই পর্যন্ত যাইতে ডাইনে বামে অনেক খালি জায়গা আছে। এগুলো এখনো এত দামি জায়গা হয়ে উঠে নাই। আমরা যদি পরিকল্পনা করি, আপনারা যদি সহযোগিতা করেন, ইতিমধ্যে একজন ব্যক্তি আমার কাছে এসেছেন, 100 বিঘা জমি তিনি বিনা পয়সায় দান করতে চান। তো যদি এই ধরনের উদ্যোগ আমরা নিতে পারি যে আমাদের বাড়ির আশেপাশে কিছু শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে চাই, এই যে দিরাই যাওয়ার আগে ডানে বামে কিছু উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গাকে যদি আমরা শিল্প ইন্ডাস্ট্রি গড়ার কাজে ব্যবহার করতে পারি, আমার বিবেচনায় অন্তত 5-10 হাজার সন্তানদেরকে বাড়ি থেকেই আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো। আর 4 নম্বর কাজ, আমি সুযোগ পাইলে সব খাল, বিল, নদী, নালা খনন করে এগুলোকে গভীর বানাইতে হবে। আমরা বাঁধ দিয়ে, পিআইসি দিয়ে বাঁধ নির্মাণ করি, কিন্তু পানি যেখানে থাকবে সেটাকে গভীর করি না। পানি ধরবে কি করে? বিল শুকিয়ে যায়, খাল শুকিয়ে যায়, এমন নদী হয়েছে এখন যে নদী দিয়ে এখন হেঁটে পার হওয়া যায়। এইগুলোতে বড় ধরনের খনন প্রক্রিয়া চালু করতে হবে। আর লাস্টের কথা বলি, শেষ করে দেই, একটা স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থার মধ্যে 1 নম্বর থাকবে, যিনি এমপি সাহেব থাকবেন, যিনি উপজেলার চেয়ারম্যান থাকবেন, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, তারা যেন জনগণের কাছে আর্থিকভাবে দায়বদ্ধ থাকে। এই জন্য আমি বাজারে বাজারে মিনি সংসদ প্রবর্তন করার চেষ্টা করব। এখানে দেখবেন টানাখালী বাজারে আমরা এখানে মিটিং করছি, এখানে যদি এমপি সাহেব থাকতো, এর আশেপাশে যদি ওসি সাহেব থাকতো, তার পাশে টিওনো সাহেব থাকতো, তার পাশে প্রকল্প বাস্তবায়ন অফিসার থাকতো, তার পাশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতো, তার পাশে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতো, আর আপনারা টানাখালী বাজারের আশেপাশের গ্রামগুলোর সমস্যা নিয়ে নিজের সমস্যা বলতে পারতেন। কেন আমরা পারলাম না? প্রতিশ্রুতি যা দিয়েছিলাম তা কেন বাস্তবায়ন করা গেল না? টিওনো সাহেবের কি যন্ত্রণায় ভুগছেন, ওসি সাহেব কি যন্ত্রণা দিচ্ছে, পুলিশের কি যন্ত্রণায় আপনি রাতে ঘুমাতে পারেন না? এই প্রশ্নগুলি যদি সরাসরি করতে পারতেন, এইটাও বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন উদাহরণ তৈরি করতে পারতেন। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা তৈরি করার জন্য আমার সঙ্গে আমরা মিলেমিশে ভাই ব্রাদার হিসেবে, নেতা হিসেবে নয়, নেতা হওয়ার আমার কোনো দরকার নাই। আপনারা যদি আমাকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মনে করেন, এইটাই আমাদের জীবনের সবচাইতে বড় প্রাপ্তি হবে। শেষ কথা এটাই, ইনশাআল্লাহ জনগণের মধ্যে একটা বিরাট জাগরণের তৈরি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় মানুষ পরিবর্তন দেখতে চায়, মানুষ খেস্তি খেউরের রাজনীতি দেখতে চায় না। মানুষ চায় নতুন হিসেবে, নতুন প্রজন্মের মানুষকে নিয়ে দিরাইশাল্লার মাটিকে পবিত্র মাটি হিসেবে গড়ে তুলুক। এই ধরনের নেতৃত্ব আগামীতে আমরা সকলে মিলে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক দূর দূরান্তে কষ্ট করে এসেছেন। অঞ্চল, বিল, বাদল, মাছ, এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এই ভাটি অঞ্চলের প্যাক কাদা এগুলোকে কেউই ভুলতে পারে না।
এমনকি দেখবেন যারা দেশের বাইরে থাকে তারা বরঞ্চ আরো নিজের মাটির জন্য, নিজের মাতৃভূমির জন্য, গ্রামের জন্য আরো অনেক বেশি বেদনা বোধ করে। আমি লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, ইটালিতে নানান ধরনের লোকের সঙ্গে কথা বলে দেখেছি যারা এই অঞ্চলে বাড়ি কিন্তু ওই সমস্ত জায়গায় থাকে, তারা সব সময় নিজের মাতৃভূমিকে মন থেকে দরদ দিয়ে ভালোবাসে, আর একই খবর আমাদের চাইতেও বেশি করে কয়েকবার করে নেয়। এটা তাদের মনের ভিতরে একটা অন্যরকম দাগ কাটে। যদিও লন্ডনে থাকে, কিন্তু গ্রামের সেই ক্ষেতের আইল দিয়ে হাঁটা আর প্যাক কাদার মধ্যে বেড়ে ওঠা, ওই স্মৃতি কেউ ভুলতে পারে না। ওই স্মৃতি এত গভীর। এই স্মৃতি আমাদের সবার মাঝে আছে, কম হোক বেশি হোক, সকলেরই এই অভিজ্ঞতা আছে। কে হিন্দু, কে মুসলমান, তার চাইতেও বেশি হলো আমরা একই এলাকার লোক। ভাটি অঞ্চলই আমাদের জীবনের সর্বশেষ আশ্রয়স্থল। এটা আমাদের মাতৃভূমি। আমরা এখানে জন্ম নিয়েছি। এই জন্মস্থানকে পরিবর্তন করা যায় না। দুনিয়ার সব পরিচয় পরিবর্তন করা যায়, কিন্তু জন্মস্থানের পরিচয় পরিবর্তন করা যায় না। তাহলে প্রশ্নটা হলো, জন্মস্থানকে কি করব আমরা? এখানে তো কষ্ট, এখানে তো রাস্তা নাই, এখানে তো ঘাট নাই, এখানে তো স্বাস্থ্য ব্যবস্থা নাই, এখানে তো চাকরির ব্যবস্থা নাই। নাই জেনেও আমরা কি করব? এখন আমরা কি করে নদী পার হব? কি করে মোটরসাইকেল দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে যাব? কি করে আমাদের কৃষি কাজ সঠিকভাবে হবে? কি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাকরি বাকরি পাবে? আমরা এই পরিকল্পনা যতদিন করতে পারবো না, যতদিন পর্যন্ত আমরা এই ধরনের কোনো একটা নতুন ব্যবস্থা গড়ে তুলতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের জন্মস্থান সম্পর্কে আমরা নতুন পরিবর্তনের স্বপ্ন দেখতে পারবো না। দেখেন, পরিবর্তনের বক্তব্য দেওয়াটা খুব সহজ, কিন্তু পরিবর্তন করাটা কিন্তু এত সহজ না। ইটস ভেরি ডিফিকাল্ট জব, ভেরি ডিফিকাল্ট জব। দুনিয়াতে অনেক কিছু দেখলাম, এই পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি জায়গা দেখেছি আমি, কিন্তু পরিবর্তন যারা করেছে তারা সত্যিকার অর্থেই অনেক কষ্টকর জীবন বেছে নিয়েছে। যে পরিবর্তন আমি আপনি করতে চাই, এই পরিবর্তন করার তো চারটিখানি কথা নয়। 371টা গ্রাম আছে দিরাই এবং সাল্লা মিলে, আর 6টা গ্রাম বাকি আছে। আমি 365টা গ্রামে গিয়েছি, আর 6টা গ্রাম বাকি থাকলে বলতে পারবো যে 100 ভাগ গ্রামে গিয়েছি। এই 100 ভাগ গ্রামে গিয়ে, এই 365টা গ্রামে গিয়ে আমার কাছে মনে হয়েছে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে সমস্যার তালিকা করলে সমস্যা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। এক একটা গ্রামের এক একটা সমস্যা। এমন গ্রাম আছে যে গ্রামে কোনো শিক্ষিত লোক নাই। আমি জানি না আমরা এগুলো খুঁজেছি কিনা আগে। এমন গ্রাম আছে যে গ্রামে গ্রাম থেকে নামার পরে ডানে বামে যাওয়ার আর কোনো জায়গা নাই। এমন গ্রাম আছে যে গ্রামের বাসিন্দারা সামান্য পরিমাণ চিকিৎসার সেবা পাওয়ার জন্য রোগীকে নিতে নিতে রাস্তায় রোগী নিজেই মৃত্যুবরণ করে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা শিক্ষা দীক্ষা অর্জন করেছি, আমরা যারা দেশের বাইরে গিয়েছি, আমরা যারা পরিশ্রম করেছি,